অর্থ মানুষকে করে তোলে লোভী, আর লোভ মানুষকে করে তোলে হিংস্র। এই অর্থের লোভে মানুষ প্রযুক্তির অপব্যবহার করতেও ভুল করে না। তখন প্রযুক্তির অগ্রগতিও মানুষের কাছে অভিশাপ মনে হয়। এই প্রযুক্তি যেমন মানুষের জীবনকে সহজ করে তুলেছে, তেমনি সহজ করে তুলেছে মৃত্যুকেও। প্রযুক্তিকে কাজে লাগিয়েই তৈরি হয়েছে বোমা। এখন একটি ছোট আকৃতির বোমা বিস্ফোরণের ফলেও মুহূর্তে প্রাণ যেতে পারে শতাধিক মানুষের। আর সেটি যদি হয় একটি রিমোট কন্ট্রোল বোমা, তবে তো কন্ট্রোলার নিজে একটি জীবনকে কন্ট্রোল করতে পারেন। বলছি হার্ড হিট মুভিটির কথা। মুভিটিতেও প্রযুক্তির এমনই এক অপব্যবহার লক্ষ্য করা যায়। কিন্তু কেন এই অপব্যবহার আর কি তার শেষ পরিণতি, তা জানতে হলে আমাদের এই এক্সপ্লেনেশনটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুভিটি মুক্তি পেয়েছে 2021-এ। এটি একটি কোরিয়ান থ্রিলার মুভি, আর মুভিটির IMDb রেটিং 6.1 আউট অফ 10। মুভির শুরুতেই মিস্টার লি সিয়ংকে দেখানো হয়। সিয়ং হচ্ছে বুসনের একটি প্রাইভেট ব্যাংকের সেন্টার ম্যানেজার। তার ছেলের নাম মিনজুন, আর তার মেয়ের নাম লি ইন। সিয়ং অফিসে যাওয়ার পথে মিনজুন আর লি ইনকে তাদের স্কুল পর্যন্ত ড্রপ করে দেওয়ার জন্য তার গাড়িতে নিয়ে নেয়। গাড়িতে লি ইন অদ্ভুত কিছু স্মেল পাচ্ছিল, কিন্তু সেটা কারো কাছে খুব একটা গুরুত্ব দেওয়ার মতো কিছু মনে হয়নি। ড্রাইভিংয়ের সময় সিয়ংয়ের এক ব্যাংক কর্মকর্তা তাকে কল দেয়। সে তাকে তাদের এক ক্লায়েন্টের প্রপোজাল সম্পর্কে কিছু ইনফরমেশন দিচ্ছিল। তখন গাড়িতে অন্য একটি মোবাইলেও রিং বাজতে শোনা যায়। মোবাইলটি গাড়ির স্টোরেজ বক্সে রাখা ছিল। মোবাইলটি কার আর কে এটি এখানে রেখেছে তা কেউই বুঝতে পারছিল না। কলটি একটি ব্লকড আইডি থেকে এসেছে, তাই মোবাইল নাম্বার হাইড ছিল। কলটি রিসিভ করলে একটি অচেনা ব্যক্তি তাকে বলে যে সে তাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চায়। সিয়ং সাথে সাথেই কলটি কেটে দেয়। তার মনে হয়েছিল মোবাইলটি হয়তো তার ড্রাইভারের হতে পারে, তাই সে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি। কিন্তু পরে সে লক্ষ্য করে যে মোবাইলটির ডিসপ্লেতে তার ওয়াইফ আর তার সন্তানদের ছবি সেট করা আছে, তাই বিষয়টি তাকে কিছুটা অবাক করে। লিন বলে যে ছবিটি তারা গত বছর জেজু দ্বীপে গিয়ে তুলেছিল, আর এটি তাদের মায়ের ফেসবুক প্রোফাইল পিকচার হিসেবে সেট করা আছে। এরপর মোবাইলটিতে আবার লোকটির কল আসে। লোকটি সিয়ংয়ের সব ডিটেলস জানে, তার নাম এমনকি সে কোথায় কাজ করে সবই। কিন্তু লোকটি তার নিজের পরিচয় হাইড করে। লোকটি সিয়ংকে বলে যে গাড়িতে তার সিটের নিচে বোমা রাখা আছে। যদি কেউ গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে তবে সেটি ব্লাস্ট হবে। সিয়ং তখনও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছিল না, তাই সে কলটি আবারও কেটে দেয়। এরপর সে গাড়িতে পেট্রোল নেওয়ার জন্য একটি পেট্রোল স্টেশনে যায়। সেখানে সে গাড়ি থেকে নামতে যাবে, এমন সময় আবার লোকটির কল আসে। লোকটি তাকে বলে যে তার গাড়ি থেকে যে এক ভিন্ন ধরনের স্মেল বের হচ্ছে, বিষয়টি কি তার কাছে অদ্ভুত মনে হচ্ছে না? কথাটি শুনে সিয়ং গাড়ির দরজা বন্ধ করে দেয়। তখন লোকটি তাকে আবার বলে যে সে একটি বোমার উপরে বসে আছে। সিট থেকে উঠতে গেলেই এটি ব্লাস্ট হবে, আর সে জিপিএস এর মাধ্যমে তার লোকেশন ট্র্যাক করছে। তাই সে সিয়ংকে সতর্ক করে দেয় যাতে সে কোনো রকম চালাকি করার চেষ্টা না করে। মিনজুন আর লিন তখন পেছন থেকে কথা বলায় লোকটি বুঝে যায় যে সিয়ংয়ের বাচ্চারাও গাড়িতে আছে, তাই সে বলছিল যে সে তাহলে ভালো দিনটাই চুজ করেছে। লোকটি তখন সিয়ংকে তার বাচ্চাদের বাঁচাতে হলে তার কথা মতো কাজ করতে বলে। সিয়ং তখন গাড়ি থেকে না নেমে পেট্রোল স্টেশনে একটি ছেলেকে টাকা দিয়ে পেট্রোলের ব্যবস্থা করে নেয়। সে তখনও বিষয়টিকে পুরোপুরি বিশ্বাস করছিল না, তাই লোকটি তাকে তার সিটের নিচে হাত দিতে বলে, যেখানে দেখা যায় যে সত্যি সত্যি একটা বোমা রাখা আছে। সিয়ং বিষয়টা শিওর হওয়ার পরও নর্মাল বিহেভ করছিল, যাতে তার বাচ্চারা কিছু বুঝতে না পারে। লোকটি তাকে বলে যে সে যদি পুলিশকে ইনফর্ম করতে যায় বা তার কল ডিসকানেক্ট করার চেষ্টা করে, তবে তাদের সবাইকে মরতে হবে, কারণ বোমাগুলো রিমোট কন্ট্রোলার দিয়ে সে কন্ট্রোল করছে। সিয়ং তখন লোকটিকে সে কি চায় তা আস্ক করলে লোকটি তাকে $960,000 ক্যাশ দিতে বলে, আর $1.7 মিলিয়ন তার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে বলে। কথা বলতে বলতে সিয়ং তার বাচ্চাদের স্কুলও ক্রস করে ফেলে। সিয়ং তাও তাদেরকে গাড়ি থেকে নামতে দেয় না। সে বুঝতে পারছিল না সে কি করবে। লোকটি তাকে বাচ্চাদের সত্যিটা জানাতে বলে। তখন সে বাচ্চাদের বলেছিল ঠিকই,
কিন্তু সেটা ফানিভাবে, যাতে তারা খুব একটা সিরিয়াসলি না নেয়। এরপর সিয়ংয়ের নিজের নাম্বারে একটি কল আসে। কলটি ছিল তার ব্যাংকের ডেপুটি ম্যানেজারের। তার সাথেও সেম ঘটনাই হয়েছে। সেও তার ওয়াইফের সাথে একটা গাড়িতে আটকা পড়ে আছে। পরে সিয়ংও তার কাছে যায়। ডেপুটি ম্যানেজারের ওয়াইফ বিষয়টি বিশ্বাস করছিল না, তাই সে চাচ্ছিল গাড়ি থেকে নেমে যেতে। সিয়ং তখন তাকে কিছুটা বুঝিয়ে গাড়ি পার্ক করার জন্য তার গাড়িটা কিছুটা ব্যাকে নিয়ে যায়। ওই মুহূর্তেই ডেপুটি ম্যানেজারের গাড়ির বোমাটি ব্লাস্ট হয়, কারণ তার ওয়াইফ গাড়ি থেকে নেমে গিয়েছিল। ব্লাস্টিংয়ের কারণে সিয়ংয়ের গাড়িতেও কিছুটা ড্যামেজ হয়। তারা সবাই অনেক প্যানিকড হয়ে পড়েছিল। মিনজুন অনেক ইনজিউর্ডও হয়েছে, তার পায়ে অনেক ব্লিডিং হতে দেখা যায়। লিন তা দেখে চিৎকার করতে শুরু করে। মিনজুনও ভয়ে কান্নাকাটি করছিল, কিন্তু সিয়ং তার সিট থেকেই উঠতে পারছিল না। সে লিনকে তার টাই খুলে দেয় মিনজুনের পায়ে সেটি বাঁধার জন্য, যাতে ব্লিডিং না হয়, কিন্তু কিছুতেই ব্লিডিং বন্ধ করাই যাচ্ছিল না। সিয়ং তখন গাড়িটি হসপিটালের দিকে নিয়ে যেতে থাকে, কিন্তু ফোন কলের লোকটি তাকে বলে যে ওখানে গিয়ে সে কি করবে, তারা কেউ তো গাড়ি থেকেই বের হতে পারবে না, আর বের হলে কি হতে পারে তা তো তারা কিছুক্ষণ আগেই দেখেছে। সিয়ং তখন তাকে বলে যে সে হসপিটাল থেকে ফিরে আসার পর সে যা চায় তাকে তাই দিবে। এখন তার ছেলেকে হসপিটালে নিয়ে যাওয়া প্রয়োজন, কিন্তু লোকটি আগে টাকাই চাচ্ছিল। সিয়ং তখন গাড়িটি একটি এমটি স্পেসে নিয়ে যায়। লিন সেখানে মিনজুনের পায়ের বাঁধনটি আরো শক্ত করে নেয়। সিয়ংও মিনজুনকে কিছুটা সাহায্য জোগানোর চেষ্টা করে। লোকটি এখন তার কাছে $960,000 ক্যাশ আর ব্যাংক ট্রান্সফার চায় $3.4 মিলিয়ন। সিয়ং তাতে অনেক অবাক হয়, কারণ আগে সেটা ছিল $1.7 মিলিয়ন। লোকটি বলে মৃত ব্যক্তি তো আর টাকা পে করতে পারবে না, এখন তার ডেপুটি ম্যানেজার টাকাটাও তাকেই পে করতে হবে। এইসব শুনে সিয়ং কিছু বলার ভাষাও হারিয়ে ফেলেছিল। লোকটি সিয়ংয়ের ব্যাংক ব্যালেন্স সম্পর্কেও অনেক ইনফরমেশন জানে। সে জানতো যে তার ব্যাংকের সেফটি ডিপোজিট বক্সে $960,000 আছে। সিয়ং তাকে ওই টাকাটা উইথড্র করে তাকে ক্যাশ পেমেন্ট করবে বলে জানায়, আর বাকি টাকা ব্যাংক ট্রান্সফারের জন্য সে 1 সপ্তাহ সময় চায়। কিন্তু লোকটি তাকে কোনো সময় দিতেই রাজি না, কারণ সে জানে সিয়ংদের ব্যাংকে অনেক ভিআইপিদের অ্যাকাউন্ট আছে, আর সেখানকার সেন্টার ম্যানেজারের পক্ষে $3.4 মিলিয়ন জোগাড় করা খুব একটা কঠিন কাজ না। এরপর সিয়ং তার ব্যাংকের এক কর্মকর্তার কাছে কল দিয়ে বলে যে তাদের একটা প্রজেক্টের ডিল ডান হয়েছে, আর প্রজেক্টের জন্য সে তাকে তাদের কিছু ভিআইপি ক্লায়েন্টসদের কাছ থেকে টাকা ম্যানেজ করে তার একটা অ্যাকাউন্ট নাম্বারে ট্রান্সফার করে দিতে বলে, যেখানে হয় টোটাল $2.6 মিলিয়ন। সিয়ং তাকে 1 ঘন্টার মধ্যেই টাকাটা ট্রান্সফার করে দিতে বলে, আর সে বাকি টাকা ম্যানেজ করার জন্য তার অন্য এক ক্লায়েন্টকে কল করে, যার কাছে $1 মিলিয়ন ছিল, কিন্তু ক্লায়েন্টটি কোনো মিটিং ছাড়া কোনো রকম টাকা ইনভেস্ট করতে রাজি ছিল না। এরপর লোকটি সিয়ংকে ক্যাশ $960,000 উইথড্র করার জন্য তার ওয়াইফকে বলতে বলে, কারণ তার ওয়াইফেরও বিষয়টি জানা দরকার। ওইদিকে পুলিশ বম ব্লাস্টের কেসটির জন্য সিসিটিভি চেক করছিল। তারা সেখানে সিয়ংয়ের গাড়িটিকে ব্যাকের দিকে যেতে দেখে, তাই তারা সন্দেহ করছিল যে সে হয়তো জানতো যে এখন বম ব্লাস্ট হবে। এরপর সিয়ং তার ওয়াইফকে কল দিয়ে বিষয়টি জানায়, আর তাকে ব্যাংক থেকে টাকাগুলো উইথড্র করতে বলে। তার ওয়াইফ তখন চাচ্ছিল বিষয়টি পুলিশকে জানাতে, কিন্তু সিয়ং তাকে ভুলেও তা করতে নিষেধ করে, কারণ এতে তাদের সন্তানরাই বিপদে পড়তে পারে। এরপর সেও গাড়ি চালিয়ে ব্যাংকের কাছে যায়। সেখানে মিনজুন আর লিনের এক আন্টি তাদের দেখে ফেলেছিল। তাদেরকে দেখে তার কিছুটা সন্দেহ হচ্ছিল, তাই তারা গাড়িটা অন্য জায়গায় নিয়ে যায়। মহিলাটি তখন বিষয়টি পুলিশকেও ইনফর্ম করেছিল, যাতে পুলিশ তাদেরকে হেল্প করতে পারে। সিয়ং তার ওয়াইফকে টাকাটা উইথড্র করে একটা কনভিনিয়েন্স স্টোরের পাশে মেল বক্সে রাখতে বলে। টাকা রাখতে গিয়ে একটা লোককে দেখে তার ওয়াইফের কিছুটা সন্দেহ হয়। সিয়ং তাকে কোনো রকম কিছু না করে টাকা রেখে সেখান থেকে চলে আসতে বলে, কিন্তু পুলিশ এসে সন্দেহভাজন লোকটিকে ধরে ফেলেছিল। পরে দেখা যায় যে সেই লোকটি আর ফোন কলের লোকটি এক ছিল না। লোকটি তখন সিয়ংকে এইসবের জন্য মৃত্যুর ক্ষণ গুনতে শুরু করতে বলে। এর কিছুক্ষণ পরই একটা বিস্ফোরণ ঘটে,
কিন্তু সেটা তাদের গাড়িতে না, তার ওয়াইফ যেই দিকে ছিল সেই দিকে। লাকিলি তার ওয়াইফ বেঁচে গিয়েছিল। এরপর সিয়ং তার ব্যাংকের কর্মকর্তাটির কাছে কল দেয়। ব্যাংক কর্মকর্তা $2.6 মিলিয়ন ম্যানেজ করতে পেরেছিল, আর বাকি টাকা যে ক্লায়েন্টের থেকে কালেক্ট করতে চাচ্ছে সেই ইনভেস্টমেন্টের জন্য আরও একদিন সময় চায়। সিয়ং এতে অনেক রেগে যায়, কারণ তার পক্ষে একদিন ওয়েট করা পসিবল না। তাও সে $2.6 মিলিয়ন লোকটির অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে বলে। ওইদিকে মিনজুনের কন্ডিশন আরও খারাপের দিকে যাচ্ছিল। সে তার নিজের পাকেই ফিল করতে পারছিল না, যা ভালো কোনো সাইন ছিল না। সিয়ং তার পাকে সচল রাখার চেষ্টা করে। লিন কান্না শুরু করে দেয় এসব দেখে। তার মনে হচ্ছিল মিনজুন হয়তো মারা যাবে। সিয়ং তখন লোকটির কাছ থেকে তার সন্তানদের জীবন ভিক্ষা চায়, কিন্তু লোকটি তার সিদ্ধান্তেই অনড় ছিল। ওই সময় পুলিশও তাদের দেখে ফেলায় লোকটি তাদেরকে দ্রুত সেই স্থান ত্যাগ করতে বলে। সিয়ংও তাই পুলিশের গাড়ি ক্রস করে চলে যায়। তখন অনেক পুলিশের গাড়িও তাকে তাড়া করছিল। সে অনেক ট্রাই করছিল পুলিশের থেকে দূরে থাকার, কিন্তু সে তা পেরে উঠতে পারেনি। তখন সিয়ং লোকটির কথা মতো পুলিশকে বলে যে গাড়িতে বোমা রাখা আছে, যদি পুলিশ কাছে আসার চেষ্টা করে তবে সে এগুলো ব্লাস্ট করবে। সে পুলিশকে তাকে যেতে দিতে বলে, কিন্তু পুলিশ গাড়ি থেকে 50 মিটার দূরে একটা ফেন্স তৈরি করে, আর সবাই বিভিন্ন পজিশন নিয়ে নেয়। অনেক স্নাইপারকেও রেডি রাখা হয়েছিল। সেখানে মিডিয়ার অনেক লোকও চলে এসেছিল। এরপর পুলিশের বোমা নিষ্ক্রিয় কমিটির একজন ক্যাপ্টেন সিয়ংয়ের কাছে আসে। তিনি সিয়ংয়ের ছেলের মেডিকেল ট্রিটমেন্টের জন্য তাকে নিতে এসেছেন, কিন্তু সিয়ং কিছুতেই তাকে যেতে দিতে পারছিল না। ক্যাপ্টেন আরও কাছে আসলে সিয়ং তাকে ইশারায় মোবাইলটি দেখায়, যেখানে লোকটি তখনও তার ফোন কলে ছিল। ক্যাপ্টেন তখন তাকে কিছু খাবার দেওয়ার কথা বলে খাবারের সাথে একটি ওয়াকি টকি দিয়ে যায়, কিন্তু এরপর সিয়ং লোকটির সাথে কথা বলে তার আর কোনো রেসপন্সই পাচ্ছিল না। লোকটিও ওয়াকি টকির বিষয়টি জেনে গিয়েছিল, তাই সে টেক্সট করে সিয়ংকে ওয়াকি টকিটি ফেলে দিতে বলে। সিয়ং তখন অনেক অসহায় ফিল করছিল, তাকে ওয়াকি টকিটিও নিচে ফেলে দিতে হয়েছে। সিয়ং বুঝতে পারছিল যে লোকটি আশেপাশেই কোথাও আছে। একটা লোককে দেখে তার কিছুটা সন্দেহও হয়। এরপর লোকটি তাকে 6 বছর আগের কোনো একটা ইনসিডেন্টের কথা বলতে গেলেই ফোন কলটি ডিসকানেক্ট হয়ে যায়, কারণ পুলিশ তার এরিয়া সেল সিগন্যাল ব্লক করে দিয়েছে। কথাটি শুনে সে কিছুটা রিলিফ বোধ করে, কারণ সে এখন ফ্রিলি পুলিশকে সবকিছু খুলে বলতে পারবে। সে পুলিশকে সবকিছু ডিসক্রাইবও করে। পুলিশ তখন তাদের প্রশিক্ষিত কুকুর দিয়ে বোমাগুলো সার্চ করে। তারা গাড়ির সামনের 2টি সিটেই 2টি বোমা পেয়েছিল। মিনজুন আর লিনের সিটে কোনো বোমা রাখা ছিল না। তখন ক্যাপ্টেন সিয়ংয়ের থেকে মোবাইলটি চাইলে সে তার নিজের মোবাইলটি তাকে দেয়, কারণ সে ভাবছিল হয়তো তার আবার লোকটির সাথে কন্ট্যাক্ট করা লাগতে পারে। এরপর পুলিশ তাদের গাড়ির দরজাগুলো খুলে ফেলে। তারা মিনজুনকেও ইমিডিয়েটলি হসপিটালে অ্যাডমিট করার জন্য নিয়ে যায়। ক্যাপ্টেন লিনকে নিতে আসলে সে কিছুতেই তার বাবাকে ছাড়া যাবে না বলে জানায়। ক্যাপ্টেন তখন তাকে জোর করে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু লিন পেছন থেকে সামনের সিটে চলে আসে, যেই সিটে বম সেট করা ছিল। সে বসার সাথে সাথে বোমাটিও অ্যাক্টিভ হয়ে যায়। তার মানে এখন সিট থেকে উঠলে এটিও ব্লাস্ট হবে। লিন আসলে বুঝে ফেলেছিল যে সে চলে যাওয়ার পর স্নাইপাররা তার বাবাকে শুট করে মেরে ফেলবে। সিয়ং তখন অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে লিনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এরপর ক্যাপ্টেন এসবের জন্য পুলিশের এক অফিসারকে ব্লেম করে, কারণ সে স্নাইপারদেরকে এমনটা অর্ডার দিয়ে রেখেছিল। তিনি অফিসারকে তার অর্ডার তুলে নিতে বলেন, কিন্তু অফিসার বলেন যে সিয়ং তাদেরকে ধোঁকা দিয়ে আসছে, কারণ তার মোবাইলের ব্লক আইডি থেকে কোনো কলই আসেনি। এরপর দেখা যায় যে লিন সিয়ংকে বলছে যে এই হলিডেতে তারা একসাথে মুভি দেখবে। সে অ্যাকশন, থ্রিলার বা হরর এই 3 ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা চুজ করবে। এসব শুনে সিয়ংয়ের কিছুটা হাসি পায়। ওইদিকে সিয়ংয়ের ভাই পরিচয় দেওয়া একজন লোক চাইছিল সিয়ংয়ের সাথে মিট করতে। পুলিশও তাকে অ্যালাউ করে সিয়ংয়ের কাছে যাওয়ার জন্য, কিন্তু লোকটি আসলে সিয়ংয়ের ভাই ছিল না। সেই ছিল মূল প্ল্যানার, যে বোমাগুলো সেট করেছে। সিয়ংও বুঝে যায় যে ফোন কলের লোকটি সেই। তার নাম জিনো।
6 বছর আগে জিনোকে তার কোনো এক প্রজেক্টে ইনভেস্ট করে লস গুনতে হয়েছিল। জিনো এখন তারই প্রতিশোধ নিচ্ছে। যদিও সিয়ংয়ের মনে পড়ছিল না আগে কখনো সে জিনোকে দেখেছিল কিনা। সিয়ং পুলিশকেও কিছু জানাতে পারছিল না, কারণ জিনোয়ের হাতে তখনও রিমোট কন্ট্রোলার ছিল, আর সে নিজের জীবনকেও পরোয়া করে না, কারণ সে 6 বছর আগে যা হারানো সব হারিয়ে ফেলেছিল। সিয়ং তখন জিনের কাছে অনুরোধ করে সে যাতে তার মেয়েকে এখান থেকে যেতে দেয়। জিনো তার সেই রিকোয়েস্ট রেখেছিল। সে লিনের সিটের বোমাটি ডিঅ্যাক্টিভেট করে দেয়, আর পুলিশকে বলে যে তার ভাই মাত্রই তার মেয়ের সিটের বোমাটি ডিঅ্যাক্টিভেট করেছে। সে তাকে যেতে দিতে রাজি হয়েছে। এরপর সে সিয়ংকে গাড়ির গ্লোভ বক্স খুলতে বলে। সেখানে একটি টাইমার বোমা ফিট করা আছে। নির্দিষ্ট সময় শেষ হলে এটি ব্লাস্ট হবে। তাই সে সিয়ংকে ওই সময়ের মধ্যে টাকা ম্যানেজ করতে বলে, আর লিনকে সে সেই পর্যন্ত তার কাছেই রাখবে। সে সিয়ং আর লিনকে আবারও পুলিশকে কিছু না বলার জন্য সতর্ক করে দেয়, কারণ রিমোট কন্ট্রোলার তার কাছেই আছে। এইসবের পর পুলিশ সিয়ংকেই সন্দেহ করতে থাকে। সিয়ংও তার গাড়ি স্টার্ট দেয়, কারণ তার টাকা ম্যানেজ করতে হবে। পুলিশও তার গাড়ির দিকে গুলি ছুটতে থাকে, কিন্তু লাকিলি সিয়ং সেই সার্কেল থেকে বের হয়ে আসতে পারে। ওইদিকে সিয়ংয়ের ওয়াইফ ক্যাপ্টেনের কাছে কল করে কনফার্ম করে যে ওই লোকটি সিয়ংয়ের ভাই ছিল না, তার ভাই এই মুহূর্তে নেপালে আছে। এরপর সিয়ং তার ওই ক্লায়েন্টের কাছে কল দেয় যে একদিন পর ইনভেস্ট করতে রাজি ছিল, কিন্তু সেই ক্লায়েন্ট এখনও তার কাছে সময় চাচ্ছিল। সে তার ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে কল দিয়েও কিছু টাকা ধার চায়, কিন্তু সেও তাকে কোনো ব্যাপারে হেল্প করতে রাজি ছিল না। সে তখন তার ওয়াইফকে কল দিয়ে ক্যাশ উইথড্র করা $960,000 জিনোর অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে বলে। সিয়ংয়ের ফ্ল্যাশব্যাকে তখন 6 বছর আগের কিছু স্মৃতি ভেসে আসতে থাকে। সেখানে দেখা যায় যে তাদের ব্যাংকের একটি প্রজেক্টে কিছু লোক ইনভেস্ট করে অনেক লোকসানের সম্মুখীন হয়েছিল। সেই প্রজেক্টটি তারা রিস্ক ফ্রি বলে চালিয়ে আসছিল। ওই ঘটনার পর সিয়ংয়ের হেডকোয়ার্টারে প্রমোশন হয়, তাই সে মানুষের লোকসানের বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি। তার মনে পড়ে যে একটা মেয়ে তার কাছে এসে এইসবের ক্ষতিপূরণ চায়, কারণ এই টাকাগুলো শেষ হয়ে গেলে তার আর বেঁচে থাকার জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। কিন্তু সিয়ং তাকেও অ্যাভয়েড করে চলে গিয়েছিল। জিনো তখন সিয়ংকে জাঙ্গো কেমিক্যালস নামে একটি ফ্যাক্টরিতে আসতে বলে। ফ্যাক্টরিটি 6 বছর ধরেই বন্ধ হয়ে আছে। এটি জিনো আর তার ওয়াইফের ফ্যাক্টরি ছিল। সেখানে দেখা যায় যে ফ্যাক্টরিটি এখনও বিভিন্ন ব্যাংকের কাছে দায়বদ্ধ। সেখানে গিয়ে সিয়ং তার মেয়েকেও দেখতে পায়। জিনো তখন তার সাথে ফোনে কন্ট্যাক্ট করে। সে তাকে বলে যে তার কোনো ধারণা আছে কি যে সে এই টাকাগুলো কেন নিচ্ছে। এটা হচ্ছে সেই পরিমাণ টাকা যা তাদেরকে মামলায় খরচ করতে হয়েছিল। এই সব টাকা সে ভিকটিমসদের একটা জয়েন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। সে বলে যে তার সন্তানকেও তার জন্মের আগে মারা যেতে হয়েছিল। ওই মহিলাটি তার স্ত্রী ছিল, যাকে সে 6 বছর আগে ফিরিয়ে দিয়েছিল। পরে সে ঋণের বোঝা সামলাতে না পেরে প্রেগনেন্ট অবস্থাতেই সুইসাইড করেছিল। এইসব শোনার পর সিয়ংয়ের মনে অনেক অপরাধবোধ জন্ম নেয়। সে তার মেয়ের কাছে সবকিছুর জন্য ক্ষমা চেয়ে নেয়, কারণ তার কারণে অনেক লোক মারা গিয়েছিল। সে জানতো প্রজেক্টটিতে রিস্ক ছিল, কিন্তু তাও সে প্রমোশনের কথা চিন্তা করে কোনো ক্লায়েন্টকে সেই ব্যাপারে ইনফর্ম করেনি। এইসবের দায়ভার সে এখন নিজের কাঁধে নিতে চায়। এরপর জিনো তার গাড়িতে এসে ওঠে। সিয়ং তখন তার কাছে সবকিছু ঠিক করে দেওয়ার জন্য একটা সুযোগ চায়, কিন্তু জিনো বলে যে এখন অনেক দেরি হয়ে গেছে। সে নিজেও আর বাঁচতে চায় না। সে গাড়িটিকে সামনে নিয়ে যেতে বলে, কারণ আর 50 সেকেন্ড পরেই বম ব্লাস্ট হবে। এখানে থাকলে লিনও মারা যাবে। সিয়ং তখন গাড়িটিকে ড্রাইভ করে একটা লেকের মধ্যে নিয়ে যায়। পানিতে ডুবে যাওয়ার পর জিনো সেন্সলেস হয়ে পড়েছিল। সিয়ং গাড়ি থেকে একটি বই নিয়ে সেটিকে ড্রাইভিং হুইল আর সিটের মাঝামাঝি রেখে সিটকে চাপা দিয়ে দেয়। এরপর সে গাড়ি থেকে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পরে টাইম বোমাটি ব্লাস্ট হয়। পরে পুলিশ সিয়ংকে জীবিত অবস্থায় পানি থেকে তুলে এনেছিল। এই ঘটনার পর সিয়ং প্রজেক্টটিতে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কাজ করতে তাদের হয়ে মামলা লড়ার সিদ্ধান্ত নেয়। ঘটনাটির আর কোনো এভিডেন্স এখন অবশিষ্ট না থাকলেও সে নিজেই মামলাটিতে সাক্ষী দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে।
সো বন্ধুরা, এই ছিল মুভিটির স্টোরি। এই পৃথিবীতে এমন কিছু স্বার্থলোভী মানুষ আছে যারা নিজের স্বার্থ সিদ্ধি করতে গিয়ে অন্যের কোনো ক্ষতি হচ্ছে কিনা তাও কনসিডার করে না। স্টোরিটিতে এমন কিছু স্বার্থলোভী মানুষকে তুলে ধরা হয়েছে আর দেখানো হয়েছে এর কারণে সাধারণ মানুষকে কতটা সাফার করা লাগতে পারে। স্টোরিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। এই ধরনের মুভির নিয়মিত এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করে রাখুন। শীঘ্রই ফিরছি নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। Until then, goodbye.